ভালো আছেন তো সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাত্র স্যার 21 আছি জন হয়েছে। আলহামদুলিল্লাহ। সাকিব, শুরু করবো নাকি? জি স্যার, শুরু করতে পারেন। কারণ সবাই তো জানে বিষয়টা স্যার, মোটামুটি এরকমই হয় এখন। আর অ্যাটেন্ডেন্স 50% এর কমই থাকে দেখা যায়। আচ্ছা, তোমরা করো না, আমি একটু অ্যাড্রেসটা নিয়ে ফেলাই। আচ্ছা, আজকে আমরা মূলত একটু মেশিন নিয়ে পড়াশোনা শুরু করবো আর কি, যেহেতু তোমরা স্যার অলরেডি। জি স্যার। স্যার আজকে যেহেতু অ্যাটেন্ডেন্স কম, আমরা কি ক্লাসটা রেকর্ড করতে পারি? না, রেকর্ডিং দিব না আর ভাবছি। ওকে স্যার। ফাইলামি বুঝো নাই, আমাদের রেকর্ডিং দিলে দেখা যায় অ্যাটেন্টিভ নাই, খুব কম। ঠিক আছে, আজকে কিন্তু পড়া ধরবো যারা অ্যাটেন্টিভ ছিলা, এদের হাজিরা যদি কিছুই না বলতে পারে, একবার জিরো, তাইলে কিন্তু কেটে দেবো, মানে হাজিরা কেটে দেবো ভাবছি। আর তুমি 20% বলতে পারো, 30% বলতে পারো, তাহলে হাজিরাটা ওকে। ঠিক আছে, আমি কিন্তু পুরো স্যার ধরবো নেট আজকে। প্রবলেম করতেছিল তো স্যার, রেকর্ডটা করলে ভালোই তো। আমিও জানি ভালো হইতো, কিন্তু আমি দেখলাম যে ওভারঅল চিন্তা করে না করলেই ভালো হয়। ঠিক আছে, আমাদের ছেলে পেলে তো বুঝি হিউজ লেভেলে ফাঁকিবাজি শুরু করছে সব ডিপার্টমেন্টেরই। তোমরা তো একটা ডিপার্টমেন্ট, সব বলেই দেখি আর কি। মাঝে মাঝে 20 জন ডাকি, একজন পাই না, এমনও ঘটনা ঘটছে শুরুর দিকে। এখন বলছি যাতে ডাকি না পাইলে হাজিরা কাটা, হাজিরা নাই অ্যাবসেন্ট, এটা আমি আলাদা লিস্ট করি আবার। এখন থেকে প্রতিদিন খাতা লিখে রাখি সুন্দর করে, একটা বানিয়ে ফেলেছি একটা খাতা, প্রতিদিন ক্লাসে ডেট দিয়ে আর রেডি লিখতেছি। এগুলো চিরা দরকার তো, ভালো ছাত্র খারাপ ছাত্র যারা অ্যাটেন্টিভ, এদের তো মূল্যায়ন করতে হবে আমাদের, তাই না? সবার একরকম মূল্যায়ন করলে তো হবে না। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম সালাম। আমি এখন পড়া শুরু করবো তো, সবার আলাপ টপিক শেষ। আজকের কথা হলো পড়া স্যার ধরো মাত্র ইনশাল্লাহ। জয়েন দিলাম স্যার। জি, থাকেন তাহলে ক্লাসে অ্যাটেন্ড করেন। জি স্যার। আজকে আমাদের টপিকস হইলো আমরা পড়াবো, তারপরে পড়া ধরবো আর কি। মিনিমাম কিছু বলতে হবে আর কি, একবারে যদি তুমি কিছুই বলতে পারলা না তাইলে কিন্তু। স্যার অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিছেন? কে বললো তোমার এই কথা আবার? স্যার আসার পর শুনলাম তো। ও আচ্ছা, সবাই শুনছো, ঠিক আছে, শুনলে শোনো, আরো শোনো, দেখো আমরা কি করি এখন, এগুলো আবার শোনো। আচ্ছা দেখো, আজকে একটু অন্যভাবে অন্যভাবে পড়ানোর চেষ্টা করতেছি। আগে তো বোর্ডে লিখে পড়াইতাম আমি, বেশিরভাগ সময় অনেক জিনিসই লিখে পড়াইতাম, প্রেজেন্টেশন বেশি। তো আমরা আজকে যেটা পড়বো মূলত একটু মেশিন নিয়ে শুরু করবো। অন্যদিন আসলে অন্য অন্য বছরে একটু সহযোগিতা আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য আর কি। আমাদের স্পিনিং এ হিউজ পরিমাণ মেশিনারিজ এবং পড়াশোনা মেশিন নিয়ে বেশি, ল্যাব হওয়ার কারণে একটু সুবিধা হইতে হবে। তো ল্যাব যেটা আমরা হইতেছে না, তোমরা মেশিনগুলো দেখো নাই বাস্তবে, এই জন্য একটু হয়তো বা বোঝার লেভেলটা আগের মতো হবে না। তারপর আমি ট্রাই করব। আর যাদের এখনো আগ্রহ আছে, আমি তো বলি প্রতিদিনই আমাদের ল্যাব পর্যন্ত খোলা থাকে, আনঅফিসিয়ালি সবই চলতেছে, হলে একরকমে 4 জন 5 জন করে থাকে, এমনও ঘটনা আছে, দেখে আসলাম। তা আনঅফিসিয়ালি অনেক কাজই করা যায়, তো না আনঅফিসিয়ালি ইউনিভার্সিটি গেলে ল্যাবগুলো দেখেও আসতে পারো, কোনো সমস্যা না। আচ্ছা দেখো, আমাদের একটা স্পিনিং ইউনিট বলতে আমরা যেটা বুঝি, যে একটা র কটন আমরা ইনপুট দিব, একবার ফাইনালি প্যাকেজিং সেকশন পর্যন্ত আমাদের যে মেশিনারিজ গুলো থাকে, এটা একটা লিস্ট অলরেডি তোমাদেরকে পড়ানো হয়েছে আগে। কার্ডেনিয়ান এন্ড কমডিয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস, হয়তো কারোই মনে নাই, এরকম হইতে পারে, তারপর দেখে নিও আবার। এই একটা স্পিনিং ফ্লোর বা একটা স্পিনিং ইউনিটকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি। আমাদের স্পিনিং এ যারা আমাদের কাজের সুবিধাতে, মনিটরিং এর সুবিধে, সাথে অবজারভেশনের সুবিধাতে, বেটার কোয়ালিটি অ্যান্ড প্রোডাকশনের ক্ষেত্রে, এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড, এমন এভাবেই ভাগ করা হয় অনেক ক্ষেত্রে। তো মূলত এই একটা স্পিনিং সেকশন যেটা, এইটারে আমরা মূলত ভাগ করি তোমার, যে 1 নম্বর কথা বলি আমরা, ফার্স্ট যে সেকশনটা আমরা বলি স্পিনিং প্রিপারেশন সেকশন। স্পিনিং প্রিপারেশন, কাগজগুলো নিয়ে আসলে লিখতে পারো আমার সাথে সাথে। স্পিনিং প্রিপারেশন সেকশন বলি আমরা এটা। এখন দেখো, এই স্পিনিং প্রিপারেশন যে সেকশনটা, এই জায়গায় আমাদের যে মেশিনগুলো থাকে মূলত, এটা হইলো নর্মালি যদি আমরা চিন্তা করি, ব্লো রুম টু সিমপ্লেক্স পর্যন্ত, এই মেশিনগুলো এই সেকশনে ইনক্লুড করা হয়েছে। ব্লো রুম টু সিমপ্লেক্স পর্যন্ত তোমরা মেশিনগুলোর নাম আগে শুনছো, ব্লো রুমে অনেকগুলো মেশিন থাকে বলছি, এগুলো আগে ক্লাস হয়েছে অলরেডি, স্যারও পড়াইতেছে কিছু। দেখো স্পিনিং প্রিপারেশন সেকশন, এই সেকশনে যদি আমি কাজের কথা বলি, তো একটু সিম্পলিফাই করে যদি বলি, তাহলে হইলো যে
আমি যে র কটন নিয়ে আসতেছি বা র যে ম্যাটেরিয়াল আমার আছে এটা যে র ফর্মে থাকে এই ফর্ম থেকে আমি একটা স্পিনেবল ফর্ম করব। ইয়ার্ন প্রোডাকশন করার জন্য, ব্যাটারি কোয়ালিটি ইয়ার্ন প্রোডাকশন করার জন্য বা একটা ইয়ার্নের যে রিকোয়ারমেন্টস থাকে ওই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করার জন্য যতটুকু প্রসেসিং করা দরকার এই প্রসেসিংটা হবে স্পিনিং প্রিপারেশন সেকশন। স্পিনিং করার আগে প্রিপারেশন, এটা হলো আমাদের স্পিনিং প্রিপারেশন সেকশন। এই জায়গায় ব্লোরুম থেকে শুরু হবে, ব্লোরুম প্রথম মেশিন থেকে শুরু হবে একদম সিমপ্লেক্স পর্যন্ত। এই সেকশনটা অনেক আমাদের দেশে অনেক ফ্যাক্টরি গুলো আবার দুই ভাগে ভাগ করে। একটারে তোমার নাম দেয় এরা, যদি সহজে বলি আমরা, ব্লোরুম এন্ড কার্ডিং সেকশন। ব্লোরুম এন্ড কার্ডিং সেকশন দাও। তাহলে এই জায়গায় ব্লোরুমে নর্মালি যে কটা মেশিন থাকার কথা আমাদের থাকে 5-6টা মেশিন থাকে এন্ড কার্ডিং পর্যন্ত। আসলে এই পুরো সেকশনটা ব্লোরুম থেকে কার্ডিং পর্যন্ত ইন্টিগ্রেটেড করা, মানে একসাথে ইন্টার কানেকশন আছে মেশিনের সাথে। ব্লোরুমের ফার্স্ট মেশিনের সাথে সেকেন্ড মেশিন, সেকেন্ড সাথে থার্ড, থার্ড সাথে ফোর্থ, ফোর্থ থেকে ফিফথ, এভাবে লাস্ট মেশিন থেকে আমাদের কার্ডিং মেশিনের কানেকশন দেওয়া আছে। একটার ইনপুট আউটপুট আর একটাতে অটোমেটিক ভাবেই ইনপুট হয়ে যায়, ম্যানুয়ালি করা এই কাজটা করা লাগে না মডার্ন ফ্যাক্টরিগুলোতে। তো এটা আলাদা একটা সেকশন, এটা আলাদা একটা টিম থাকে আমাদের, কোয়ালিটি পার্সন আলাদা, প্রোডাকশন পার্সন আলাদা, মেইনটেনেন্স ডিপার্টমেন্ট অনেক ক্ষেত্রে আলাদা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আলাদা থাকে। অথবা লোকজন কথা যদি সেকশন আলাদা নাও থাকে তার লোকজন আলাদা করা হয় যে মেইনটেনেন্সের জন্য। মানে এই সেকশনটা তাহলে আলাদা একটা কাজ করে। এরপরে যে কাজ সেকশন আছে এই জায়গায়, এটা অনেক ফ্যাক্টরিতে সংক্ষিপ্ত আমাদের দেশে ডিএসসি বলে। ডিএসসি দ্বারা তোমরা বুঝবে সংক্ষিপ্ত করে যে ড্রয়িং বলে। আমরা যদি দুইটা ড্রয়িং করছি, যে ব্রেকার কার্ডিং এন্ড ফিনিশার কার্ডিং ড্রয়িং হইতে পারে, দুইটাই ড্রয়িং আছে। তারপরে এসএ বলে সিমপ্লেক্স, সিমপ্লেক্স এন্ড সিতে কম্বার বলে, মানে লেফট ফর কম্বার। বাকি যে মেশিনগুলো আছে এই সবগুলো মেশিনই এর মধ্যে ইনক্লুডেড করা যাবে। তাহলে আমরা স্পিনিং প্রিপারেশন সেকশনটা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা আমরা বলতেছি ব্লোরুম এন্ড কার্ডিং সেকশন, আর একটা বলছি ড্রয়িং ডিএসসি সেকশন, যেটা ব্রেকার ড্রয়িং, ফিনিশার ড্রয়িং, লেফট ফরমার, কম্বার, সিমপ্লেক্স, এই সবগুলো মেশিন থাকবে। তারপরে একটা গ্লান্স কথা বলতেছি, স্পিনিং প্রিপারেশন মূল কাজ হলো যে আমাদের ইয়ার্ন প্রোডাকশন করার জন্য ইয়ার্ন কোয়ালিটি যে রিকোয়ারমেন্টস, ওই রিকোয়ারমেন্টসটা আমরা ফুলফিল করার জন্য যেই ধরনের র মেটেরিয়ালের কন্ডিশন দরকার, স্পিনেবল যে র মেটেরিয়াল আমাদের যেটা দরকার, ঠিক ওই ফরমেশনে নিয়ে যাওয়ার জন্য এই জায়গায় আমাদের এই কাজগুলো করা হয়। এটা হলো আমাদের স্পিনিং প্রিপারেশন সেকশন। এরপরে আমরা 2 নম্বর সেকশনের কথা চিন্তা করি। 2 নম্বর সেকশনের কথা যদি চিন্তা করি তাহলে তোমার 2 নম্বরটা আমরা বলি স্পিনিং সেকশন। স্পিনিং সেকশন, এখন স্পিনিং সেকশন আসলে স্পিনিং হবে, ইয়ার্ন প্রোডাকশন হবে। এখন যদি একটা ফ্যাক্টরি রিং ইয়ার্ন বেসড হয়, রিং স্পিনিং সিস্টেম হয়, তাহলে যে রিং স্পিনিং মেশিন থাকবে। বলবা কিছু বলো শাহরুজ, শাহরুজ কিছু বলবো নাকি, রেজিস্ট্রেশন করছো? জি স্যার। স্যার হইতেছে যে আমার একটু বাইরে কোশ্চেন ছিল স্যার, যে আমরা গতদিন পড়ছিলাম স্যার ফাইবার প্রপার্টিজটা পড়ছিলাম নাকি লাস্ট ক্লাসে। আজকে যে চ্যাপ্টারটা পড়তেছে স্যার, এটা কি নতুন কোন চ্যাপ্টার, সেকশন অফ স্পিনিং ইউনিট, এটা কি নতুন একটা চ্যাপ্টারের নাম না আগের চ্যাপ্টার টপিক? নতুন একটা চ্যাপ্টার আমরা ব্লোরুম পড়াবো, এই ব্লোরুমের ইন্ট্রোডাকশন কিছু কথাবার্তা বলা হইতেছে। ব্লুরুম চ্যাপ্টার পড়াবো। ব্লোরুমের, ঠিক আছে। এটা নতুন আমরা বললাম তো, আজকে আমরা মেশিন শুরু করব। আগে ইন্ট্রোডাকশন যা ছিল ওগুলো আমরা পড়ছি, যেগুলো আমাদের টপিকসটা বোঝার জন্য দরকার ছিল। ইন্ট্রোডাকশন যে কথাবার্তা বললো ওগুলো আমাদের এত ক্লাসগুলো হয়েছে। সেটা আমাদের স্পিনিং সেকশন বলতেছি, রিং স্পিনিং সেকশন। যদি রিং মেশিন থাকে তাহলে রিং ফ্রেম থাকবে, রিং স্পিনিং মেশিন থাকবে। আচ্ছা, এছাড়া আরো অনেক ধরনের স্পিনিং সিস্টেম আছে, কারো জানা আছে আর কয় ধরনের স্পিনিং সিস্টেম আছে নরমালি আমরা ইউজ করি? এখানে পড়ানো হয়েছে আগে। স্যার রটার স্পিনিং। 4 ধরনের। আচ্ছা, 4 ধরনের বলো দেখি ভাই। স্যার রিং স্পিনিং, রটার স্পিনিং, স্যার দেন এয়ার জেট জেট, স্পিনিং, এয়ার ভর্টেক্স, রোটারি জি, স্পিনিং, এয়ার জেট, এয়ার ভর্টেক্স। রোটারি না ভাই, রোটারি স্পিনিং। হ্যাঁ, রোটারি স্পিনিং, এয়ার জেট এন্ড এয়ার ভর্টেক্স, এগুলো মেজর স্পিনিং। আরো অনেক ধরনের আছে, কিন্তু আমরা বলছি 4টা মেজর, ইয়ার্ন প্রোডাকশনের জন্য এটা মেজর, আর বাকি আরো অনেক ধরনের আছে। আচ্ছা, যদি ফ্যাক্টরিটা রোটারি স্পিনিং সিস্টেম হয় তাহলে এই জায়গায় আমাদের রোটর স্পিনিং মেশিন থাকবে, সহজ কথা।
আগে স্পিনিং প্রিপারেশন থাকবে আর এই জায়গাটা থাকবে। এই হলো সিম্পল কথা। এরপর আমরা যে আরেকটা স্পিনিং সেকশন বলি, এটা আমরা বলতে চাইছি এখন দেখো এই জায়গায় যে ইয়ানটা আমাদের প্রোডাকশন হয়, রিং ইয়ান যে ইয়ানটা প্রোডাকশন হবে, মানে র ফর্মে যে ইয়ানটা প্রোডাকশন হবে, জাস্ট মেশিনতে প্রোডাকশন হইলো। দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা প্যাকেজে আমরা স্পিনিং ববিন বলি, এটার মধ্যে খুবই অল্প পরিমাণ ইয়ান থাকে, মাত্র 60 গ্রামের মতো ইয়ান থাকতে পারে ম্যাক্সিমাম, আরো কমও থাকে, 40 গ্রাম 50 গ্রাম ইয়ান থাকে। এটা আমাদের যে রিকোয়ারমেন্টস, তোমরা হয়তো FM1 পড়তেছো, FM1 কে আছে এই সেমিস্টারে? আচ্ছা নাই, যাই হোক সমস্যা নাই, থাকলেও জি স্যার, FM1 আছে এই সেমিস্টার। এখনো আছে। আচ্ছা একটা হইলো আমাদের ওয়ার্ড প্ল্যান লাগে, মানে একটা নির্দিষ্ট ফেব্রিকের লেন্থ লাগে, ফেব্রিক রোল আকার হয় তো নির্দিষ্ট একটা লেন্থ লাগে আমাদের ওয়ার্ড প্ল্যানতে। ওই লেন্থে ইয়ান প্রোডাকশন করার জন্য আমাদের এই অল্প পরিমাণ ইয়ানে হয় না, এই জন্য আমরা ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজ আমাদের পরে ফরমেশন করা লাগে। এবং এই যে রিং স্পিনিং যে ইয়ানটা হয়, দেখা গেছে অনেক স্পিনিং পজিশন ডিফেক্টিভ থাকে, অথবা অনেক সময় দেখা যায় কিছু র মেটেরিয়ালও ডিফেক্টিভ হইতে পারে, অথবা আদার্স কোনো কারণে দেখা যাচ্ছে হ্যান্ডেলিং কোনো প্রবলেমের কারণে আমাদের ইয়ান কোয়ালিটিটা রিকোয়ারমেন্টস অনুযায়ী হয় না, বা যেগুলো আমাদের প্রবলেম হিসেবে ভিজুয়ালাইজেশন হয় আফটার, ধরো ফেব্রিক হইতে পারে, গার্মেন্টস হইতে পারে, এই ধরনের কিছু প্রবলেম এক্সিস্টই থেকে যায় এই আমাদের রিং স্পিনিং এ। মানে স্পিনিং সেকশন যে ইয়ানটা প্রোডাকশন হয় এটার মধ্যে অনেক ধরনের ফল্টও ইনক্লুড থাকতে পারে। এই জন্য এরপর একটা সেকশন আছে আমাদের, ওই সেকশনটা আমরা বলি আমরা ফিনিশিং সেকশন। তোমরা অবশ্য জানো, আগে আলোচনা করেছি। এই সেকশনে আমাদের ফিনিশিং সেকশন হলে আমাদের থাকে অটো কোনার মেশিন, যেটা ওয়াইন্ডিং মেশিন, একই কথা, অটো কোনার, মডার্নে বলে অটো কোনার, কন্ডিশন। হ্যাঁ, অথবা ওয়াইন্ডিং মেশিন, যাই বলো সমস্যা নাই। আর হইলো কন্ডিশনিং মেশিন, যে বলে দিচ্ছে আমাদের কন্ডিশনিং মেশিন। এই দুটা মেশিন থাকে আমাদের ফিনিশিং সেকশনে। এই হলো ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড এই তিনটা সেকশনই নরমালি বলে আমাদের বইয়ের মধ্যে, এভাবেই পাই আমরা যে এই তিনটা সেকশনের কথা বলে। যে তাহলে ফিনিশিং এর কাজ হলো, দেখো অটোকোনার যে মেশিনটা, এটার কাজ হলো আমাদের অটোকোনার যে মেশিন, এই মেশিনে আমাদের কাজ হলো একটা হলো ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজ বানাবে, আর একটা হলো আমাদের যে ফল্ট গুলা নরমালি ফেব্রিকে ফল্ট হিসেবে কাউন্ট করা হয়, বা যে ধরনের ফল্ট লেন্থ বা যে ফল্ট সাইজ, আমরা থিক প্লেস বলি, থিন প্লেস বলি, পরে শিখবো হয়তো বা এক সময় যখন তোদের রিং স্প্রিং পড়া হবে বা ওয়াইন্ডিং মেশিনে পড়া হবে। থিক প্লেস আমরা বলি, থিন প্লেস, নেপস, ফরেন ফাইবার, এই ধরনের অনেক ধরনের প্রবলেম আছে, এক্সেসিভ হ্যারনেস। আচ্ছা, এই ধরনের যে প্রবলেমগুলো আছে আমাদের, এই প্রবলেমগুলো আমরা রেকটিফাই, মানে একটু রিডিউস পরিমাণটা কমাইতে চাই, এমন যেগুলো নরমালি ফেব্রিকে ভিজুয়ালাইজেশন হয়, প্রবলেম বেশি কাউন্ট হয় মার্কেটিং এ, ওগুলো আমরা মানে মিনিমাইজেশন করার চেষ্টা করি। বা টোটালি লেখা থাকবে, দেখা যায় অনেক সময় লেখা থাকবে ইয়ানের গায়ে লেখা থাকে ইলেকট্রনিক ইয়ান ক্লিয়ারার, মানে একদম এর মাধ্যমে এটা ক্লিয়ার করা হয়েছে, এটা আসলে ওয়াইন্ডিং মেশিন করা হয়। আর কন্ডিশনিং যে কাজটা, আসলে কন্ডিশনিংটা যদি একটু সহজ ভাষায় বলি, তোমরা তো হয়তো এই অভ্যাস নাই আর কারো, আগে মানুষ পাটের দড়ি বানাইতো, এখনো বাসা যদি কেউ কোনোভাবে এই যে দড়ি বানিয়ে থাকো আর এই যে পাক দিয়ে আর কি টুইস্টিং দেয়া, তাহলে দেখবা দড়ি বানানোর পরে একটা হাত দিয়ে একটা প্রেসার দেওয়া লাগে যাতে টুইস্টটা সেট হয়, মানে পাকটা সেট হয়, নাইলে কি হয় নিজেদের মধ্যে জড়িয়ে যায়। এটা তুমি সব দিকে দেখতে পাবে, কাপড়ও তুমি পাক দিয়ে ছেড়ে দাও, দেখবো যে নিজের মধ্যে স্নার্লিং হয়ে জড়িয়ে গেছে। এটা একটা প্রবলেম। তো এই প্রবলেম থেকে রেকটিফাই করার জন্য, বের হওয়ার জন্য আমাদের নরমালি কন্ডিশনিং করা হয়। কন্ডিশনিং করলে একটা হলো টুইস্ট গুলা সেট হয়, তাইলে আমাদের এই প্রবলেমটা থাকে না, ইয়ানি স্ট্রেংথ তুলনামূলকভাবে বাড়ে। আরেকটা প্রবলেম যেটা ছিল আমাদের, এই যে তোমরা র মেটেরিয়াল প্রসেসিং করছে বিভিন্ন মেশিনারিজিতে, দেখা যাচ্ছে র মেটেরিয়ালের যে স্ট্যান্ডার্ড লেভেলের ময়েশ্চারিং এ থাকার কথা ওইটা চেয়ে কম থাকে, কারণ আমাদের টার্গেট হলো স্ট্যান্ডার্ড লেভেল নিয়ে আসা, এই জন্য আবার এই জায়গায় আমাদের কন্ডিশনিং করা হয়। এই হলো মূল কথা। সাথে আরেকটা সেকশন আমরা অ্যাড করতে পারি চাইলে, এটা হলো আমরা প্যাকেজিং সেকশন। তো এটাকে ইম্পর্টেন্ট সেকশন, এই জন্য আমি লিখতেছি এটা প্যাকেজিং। আসলে প্যাকেজিংটাও ইম্পর্টেন্ট, আলটিমেটলি এটা মার্কেটে সেল হয় প্যাকেজিং সেকশন। তো এই সেকশনে অনেক কাজ আছে আসলে। হ্যাঁ, একটা প্যাকেজিং সেকশনে যদি কখনো ভিজিট করতে দেখতে পারো, অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, এগুলা অনেক মনিটরিং করার আগে। দেখেন আমাদের দেশে নরমালি যে ইয়ানের যে প্যাকেজ করা হয়, এটা নিট ওজন থাকে 50 কেজি, 50 কেজি ইয়ান দেওয়া হয়, শুধুমাত্র ইয়ানের ওজন থাকে 50 কেজি, আদার্স মেটেরিয়াল বাদ দিয়ে। এবং নরমালি 24টা কোণ থাকে, মানে 24টা প্যাকেজ থাকে, 24টা কোণ প্যাকেজ থাকে একটা ধরো ব্যাগের মধ্যে, নরমালি এরকম 50 কেজি ইয়ান থাকে আমাদের দেশে নরমালি। এই জায়গায় আর অনেক কথা আছে, এগুলো ধরো কাউন্ট ওয়াইজ প্যাকেজিং করা লাগে, তারপর লট ওয়াইজ করা লাগে, কোনো কারণে যাতে এক্সেস ওয়েট না যায় বা ওয়েটের চেয়ে কমও না যায়, এগুলো আর অনেক কিছু বিষয় আছে। কোনো কারণে যদি মিক্স আপ হয়ে যায় ইয়ান, তাইলে কিন্তু এটা বড় একটা ফল্ট কাউন্ট হয়। ধরো যাওয়ার কথা কটন ইয়ান, চলে গেছে একটা পলিস্টারের ইয়ান কোনো কারণে,
তো এই ক্ষেত্রে দেখা যাবে যে একটা বড় ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে নেক্সট প্রসেসে, বিশেষ করে তোমার ফেব্রিক প্রোটেকশন। এবং ফাইনালি অনেক সময় দেখা যায় যদি অ্যাবসেন্ট মাইন্ড এরকম হয়, ডাইং এর পরে ধরা পড়বে যে না সবই কটন, মাঝখান দিয়ে একটা চলে গেছে পলিস্টার। তো এই জন্য প্যাকেজিং সেকশনটা একটা ইম্পর্টেন্ট সেকশন, এই জায়গায় কিছু দক্ষ লোক দরকার হয় আমাদের। এই হলো টোটাল প্যাকেজিং সেকশন, জাস্ট লোকজন থাকে, কিছু অফিসার থাকে। তো ফাইনালি হলো আমাদের এই তিনটা সেকশন যেটা আমরা যেটা বলতেছি, স্পিনিং প্রিপারেশন, স্পিনিং সেকশন এন্ড ফিনিশিং সেকশন। এই তিনটা সেকশনে আমাদের মূল কথা হলো তিনটা সেকশনে আমাদের আলাদা টিম থাকে, মেইনটেনেন্স টিম আলাদা, প্রোডাকশন টিম আলাদা, এন্ড কোয়ালিটি টিম আলাদা। আচ্ছা দেখি তাহলে এখন পড়া ধরা শুরু করি একটু নাকি, দেখি বলে দেখি। 40 জন হয়ে গেছে, বিশাল অবস্থা। আচ্ছা জোবায়ের আছে নাকি? 01 আইডি জোবায়ের হৃদয় নাকি? জোবায়ের, আসসালামু আলাইকুম। জি স্যার আছি। আচ্ছা জোবায়ের একটু বলো, রিভিউ করো আমার কথাগুলো। আচ্ছা তো আজকে একটু তোমার সাউন্ডটা বাড়াও, হ্যাঁ সাউন্ডটা একটু কাছে নিলে আরো বাড়বে। জি স্যার, তো আমাদের স্পিনিং যেই প্রসেসটা, এটার মধ্যে কয়েকটা সেকশনে ভাগ করা। জি তার মধ্যে প্রথম সেকশনটা হচ্ছে আমাদের স্পিনিং প্রিপারেশন সেকশন। এখন আমরা একটা ফাইবার থেকে যেই ইয়ার্ন পাবো, তার জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্টস লাগবে, ওই ফাইবারের কিছু রিকোয়ারমেন্টস লাগবে। তো ওই রিকোয়ারমেন্টস গুলি ফুলফিল করার জন্য এই সেকশনটা কাজ করে। তো এখানে মেইনলি ব্লোরুম থেকে সিমপ্লেক্স পর্যন্ত এই স্পিনিং প্রিপারেশন সেকশনগুলো। জি তো কিছু কিছু ক্ষেত্রে এটাকে আরো মানে অনেক ভাগে ভাগ করা হয়েছে, যেমন ব্লোরুম এন্ড কার্ডিং সেকশন। আবার একটা হচ্ছে ডিএসসি। ডিএসসি মানে হচ্ছে ড্রয়িং, এসতে হচ্ছে সিমপ্লেক্স, আর সিতে হচ্ছে কম্বিং। আচ্ছা, আর সেকেন্ড যেই সেকশনটা তা হচ্ছে স্পিনিং সেকশন। জি এখন আমরা আমাদের ফাইবারটাকে কোনভাবে স্পিনিং করব, কি রিং স্পিনিং করব নাকি রোটর স্পিনিং করব, এটার উপর ভিত্তি করে আমাদের এই সেকশনে যে মেশিনগুলি থাকবে সেগুলি হবে হয় রিং স্পিনার মেশিন অথবা হবে রোটর স্পিনার মেশিন। জি গুড, ঠিক আছে। আর 3 নম্বরে আমাদের আছে হচ্ছে ফিনিশিং সেকশন। এটার কাজ হচ্ছে মেইনলি মানে একটা ফিনিশিং প্লেয়ার, মানে আমরা যেই ইয়ার্নটা প্রস্তুত করছি ওটার মধ্যে যেগুলি ভুল ত্রুটি থাকবে এগুলোকে আর কি মিনিমাইজ করাটা হচ্ছে এই ফিনিশিং সেকশন। আর এট দ্য লাস্ট আমাদের কাছে আছে প্যাকেজিং সেকশন, মানে আমাদের যে ইয়ার্নগুলো আছে ওগুলোকে প্যাকেট করে তাদের কাস্টমারদেরকে হাতে তুলে দেওয়া, আর এটা হচ্ছে প্যাকেজিং সেকশনের কাজ। আচ্ছা গুড, জোবায়ের অনেক শুনছি, মাশাআল্লাহ, খারাপ না। আচ্ছা তারপরে কারো ধরবো। আচ্ছা 58 এরই আছো, রুকিয়া সুলতানা। জি স্যার। আচ্ছা তুমি একটু আসসালামু বলবা। আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, আপনি একটু আমি যে কিছু ইয়া নিয়ে বললাম, স্পিনিং প্রিপারেশন নিয়ে বললাম, এই যে কিছু বলো দেখি, এটা নিয়ে বলো একটু। স্যার স্পিনিং প্রিপারেশনটা হচ্ছে গিয়ে আমাদের স্পিনিং করার আগের প্রিপারেশনটা, মানে ইয়ার্ন আমাদেরকে বিভিন্ন কন্ডিশন দেওয়া হবে যে কি ধরনের ইয়ার্ন তারা চায়, সেই অনুযায়ী আমাদের স্পিনিং প্রিপারেশনের আগের প্রিপারেশনটা করতে হবে আর কি। জি এখানে স্যার আমাদের ব্লো রুম থেকে সিমপ্লেক্স মেশিনে মানে পুরা জিনিসটা হয় আর কি, যে তারা কোন কন্ডিশনের জিনিসটা আসলে আমাদের কাছ থেকে চাবে সেই অনুযায়ী আমরা ব্লো রুম থেকে সিমপ্লেক্স মেশিনে বিভিন্ন কন্ডিশনে এগুলোকে চেঞ্জ করব, তারপর সেটা স্পিনিং সেকশনে সেন্ড করব। জি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ রুকিয়া। জি আচ্ছা স্যার। মাহবুব আসনি, আইডি 11 মাহবুব, 11 আইবিডি মাহবুব আসনি না? খাওয়া দাওয়া করতে গেছে আবার দুপুরবেলা। আচ্ছা আশিক আছো 25? আশিক, আশিক কথা বলতেছে না, অন্য কি কথা বলছে? আশিক এখনো নাই আমাদের সাথে, তাহলে ঠিক আছে, আশিক নাই। সৌরভ আছো 12 আইডি? জি স্যার আছি। আলহামদুলিল্লাহ আছো। সৌরভে পাইলাম। তাহলে সৌরভ একটু বলো যে কোনটা নিয়ে বললা, ফিনিশিং সেকশন সম্বন্ধে কিছু বলো দেখি। স্যার এই সেকশনটা হচ্ছে স্পিনিং সেকশনের পরের সেকশন। গুড। তো এই সেকশনে মেইনলি যে মেশিনগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে অটোকোনার মেশিন বা ওয়াইন্ডিং মেশিন। সো অটোকোনার অথবা ওয়েন্ডিং মেশিন একই মেশিনের নাম, ঠিক আছে। হ্যাঁ মানে একই মেশিন সেম। হ্যাঁ এখন মডার্নলি সব অটোকোনারই বলে, তারপর হ্যাঁ অনেকে আগের যে ধারণা আছে ওয়াইন্ডিং মেশিন হুম। একই কথা।
হ্যাঁ, সো স্যার প্যাকেজিং করার আগে আমরা একটা ফাইনাল ফিনিশিং দিতে হয়, যে ইয়ার্নটা প্রডিউস করি। So, ওই ফিনিশ, এটাই হচ্ছে মেইনলি ফিনিশিং সেকশন। কি ফিনিশিং দেওয়া লাগে? হ্যাঁ, রং টং করা লাগে না অন্য কিছু? না স্যার, ওই যে মানে স্যার প্যাকেজিং করার আগে যে ইয়াটা করা লাগে, মানে ফিনিশিংটা মানে ফাইনাল। কি ফিনিশিংটা করা লাগে? এটা বলতে চাইছিলাম যে এটাকে রং করবো নাকি কালার টালার কিছু করা লাগবে এমন কিছু? ফিনিশিং কি কাজ হয়, মূল কাজটা কি? তুমি এক কথায় বলতে চাও, অল্প কথায় তাহলে একটু বলতে হবে এটা। আচ্ছা 28 মালিহা বলো দেখি, এই কথাটাই বলো। আসো মালিহা। নাই। আচ্ছা ইসরাত আছো? বলি নাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বল মালিহা নাকি? জি স্যার। আচ্ছা আপনি একটু বলেন, ওই যে আমি যে কথা বললাম যে ফিনিশিং সেকশনের একেবারে মূল কথা কি, বেসিক কথা কি? স্যার ফিনিশিং সেকশনে হচ্ছে মানে ইয়ার্নটা যে বানানো হয়েছে, তো ওইটার মধ্যে কোনো মানে কোনো খুঁত আছে কিনা বা কোনো হচ্ছে প্রবলেম আছে কিনা ওইটা দেখে মানে কাজ মানে মানে যাচাই বাছাই করা হয় আর কি। যেমন কি ধরনের প্রবলেম থাকতে পারে, দুই একটা প্রবলেম না বলতে পারবা? আর হচ্ছে স্পিনিং অনেক সময় ভালো না হইলে তখন ওটাকে বাদ দেওয়া হয়। আচ্ছা শোনো না বুঝে সালিম আসানি, সালিম সেলিম বা সালিম, আচ্ছা তাই 34 আইডি সাদমান। জি স্যার, আসসালামু আলাইকুম। তোমাকে সেলিম বা সালিম কোনটা আমি বুঝতেছিলাম না। স্যার সালিম। আচ্ছা সালিম। আচ্ছা সালিম তুমি একটু বলো কোনটা নিয়ে বলবা? এটা নিয়ে বলো, ফিনিশিং নিয়ে একটু ভালো করে বলো যে কি কি প্রবলেম নরমালি ইয়ানে থাকে র ইয়ানটাতে, এটা আমরা কিভাবে কি করি। স্যার কিছুক্ষণ আগে জয়েন করছি তো স্যার, সেজন্য এখন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কারে ধরবো আর? যে আসিফ, আসিফ না আসিফ 40 আইডি 40 আইডি 40। হ্যাঁ জি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। ক্লাস অ্যাটেন্ড করছেন কখন স্যার? শুনছেন কিছু আমরা যা পড়াইলাম? স্যার একটু পরে অ্যাটেন্ড করছি। একটু পরে করে তো শোনার কথা, তাহলে তুমি ফিনিশিং নিয়ে বলো দেখি, শেষ দিকের কথা বললাম। জি স্যার, ফিনিশিং। স্যার এখানে যদি কোনো ইয়ার্নের কোনো মানে কোনো ফল্ট বাইর হয়, সেগুলাকে মানে মিনিমাইজ করা কিংবা মানে ওগুলা নিয়ে কাজ করা, যেমন অটো কর্নার বা ওয়াইন্ডিং মেশিনে দিয়ে ওটাকে ঠিক করা, এরকম আরেকটা মেশিন। দুই একটা ফল্টের নাম বলতে পারবা ইয়ানের? স্যার ফল্টের নাম ঠিক বুঝছি আর কি। আচ্ছা অঙ্কন আসো 62 আইডি, কি আর রাখবা তুমি, ভূতে কে রাখছো অঙ্কন? আসেনি অঙ্কন? আর নাই তো অঙ্কন, অঙ্কন একটা ভূত না পেশাই কে রাখছে। আচ্ছা অঙ্কন নাই, তাহলে অঙ্কন কিন্তু আমি অ্যাবসেন্ট করে দিলাম। সুজিতা না কি 67 কি আইডি? স্যার ইস্পিতা। জি স্যার সেজুতি। সেজুতি না, সেই কঠিন নাম তো রাখছো, আমি পড়তে পারতেছিলাম না। আর কোন নাম আছে নাকি? স্যার ঠিক আছে তুমি শুনছো, তুমি অ্যাটেন্ড করছো আমাদের সাথে আগে থেকেই? জি স্যার, মানে একটু পরে করেছি তো, তাহলে শেষের দিকের গুলা। পরে কোশ্চেনিং ধরতেছি তোমারে। আচ্ছা কন্ডিশনিং কি হয় একটু বলো দেখি। স্যার কন্ডিশনিং হচ্ছে মানে টুইস্ট সেট করা হয়, স্ট্রেংথ বাড়ানো হয় আর ময়েশ্চার কন্ট্রোল করা হয়। আচ্ছা গুড, তুমি শুনছো, ভালো লাগলো। ঠিক আছে থাকা লাগবে, হ্যাঁ না থাকলে তো ক্লাস আর কিছু হইতেছে না তোমাদের। আচ্ছা ঠিক আছে, আমরা তো আবার আগাই, যে কোন ধরলাম আবার ধরবো কিন্তু। আচ্ছা তাহলে আমরা শুরু করতেছি ব্লু রুম থেকে। আজকে আমাদের টার্গেট ছিল ব্লু রুম দিয়ে শুরু করবো। জাস্ট একটু বুঝাইলাম যে আসলে স্পিনিং সেকশন আমরা কিভাবে ভাগ করি। আচ্ছা সবার ক্লোজ করো, আম্মুটা কেউ পরে আর কি, সবে আম্মু ডাকতেছে একসাথে। ওই দেখো তো কেন আম্মু ডাকে। আচ্ছা আমরা ব্লু রুম শুরু করলাম। আচ্ছা দেখো ব্লু রুম, যদি আমরা ব্লু রুম সম্বন্ধে কিছু কথা বলি, এটা আসলে নিজের মতো লেখলে হয়, এটা এত বই পিড়া লেখা লাগবে এরকম না। ব্লু রুম ইজ দ্য ফার্স্ট সেকশন অফ দি স্পিনিং। ব্লু রুমটা হলো আমাদের স্পিনিং সেকশনের প্রথম একেবারে ফার্স্ট সেকশন। আমরা দেখলাম যে কটা সেকশন আছে, এটা ফার্স্ট সেকশন হলো ব্লু রুম। সবাই একটু মিউট করো না, এই তো সাউন্ড আসছে, পোলাপাই তো এতদিন ক্লাস হয়েছে এখন তো বুঝে না। আচ্ছা ফার্স্ট সেকশন অফ দ্য ব্লু রুম লাইন, এই জায়গায় আমরা নরমালি র বেলটা, যে কটন বেল নিয়ে আসি, বেলটা আমরা ইনপুট দেই। এই জায়গায় এই বেলটা যে ফাইবারটা আছে, এটা ওপেনিং হবে, ক্লিনিং হবে, মিক্সিং এন্ড ব্লেন্ডিং হবে, ফাইনালি আমরা আউটপুট পাবো।
এই তিনটে মূল কাজ হলো ওপেনিং, ক্লিনিং, মিক্সিং, ব্লেন্ডিং বলতে পারো, সমস্যা নেই, ফাইনালি একটা আউটপুট দেওয়া। এই কাজটা হলো আমাদের ব্লু রুমের কাজ। প্রথমে ওপেনিং হবে, এর সাথে সাথে ক্লিনিংও হবে, এন্ড ব্লেন্ডিং এন্ড মিক্সিং হবে। এটা আমরা বলতেছি ব্লু রুম সেকশন। নর্মালি একটা ব্লু রুমে 6 থেকে 7টা মেশিন থাকতে পারে। এখন কয়টা মেশিন থাকবে এটা ডিপেন্ড করে আমি কোন ধরনের র মেটেরিয়াল ইউজ করব। এই সবাই একটু ইয়ে করো না, সব সাউন্ড আসছে, দেখছেন অবস্থা? সবাই একটু মিউট করে দাও তোমার ইয়েগুলা, মাইক্রোফোন। স্যার আপনি অল মিউট করে দিতে পারেন। আমি অল মিউট করে দিলে তাহলে আমার পরে আবার তোমরা হইতে পারবা? জি স্যার। আচ্ছা তুমি করতেছি, দাঁড়াও। আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম, নরমালি 6 থেকে 7টা মেশিন থাকতে পারে, কিন্তু এটা আবার ডিপেন্ড করে র মেটেরিয়াল কন্ডিশনের উপর। ধরো যদি আমি কটন ফাইবার ব্যবহার করি তাহলে এক ধরনের সেটআপ হবে, যদি পলিস্টার করি আরেক ধরনের সেটআপ হবে। আবার যদি কটনের মধ্যে বিভিন্ন গ্রেড হইতে পারে, যদি আমি ভালো লেভেলে কটন, পিমা, গিজাই এই টাইপের কটন ব্যবহার করি তাহলে এক ধরনের সেটআপ হবে। আবার যদি আমি একদম একটু মিডিয়াম ক্যাটাগরি ব্যবহার করি, ওয়েস্ট আফ্রিকান, চাদ, বেন, আইভরি কোস্ট এই ধরনের দেশগুলোর, তাহলে এক ধরনের সেটআপ হবে। আবার যদি আমি বলি না একবার লোয়ার ক্যাটাগরি ফাইবার ব্যবহার করবো, তখন আমার মেশিন সেটআপ অন্য হবে। এই জন্য আমাদের দেশে নর্মালি আমরা যখন মেশিন একটা ফ্যাক্টরি ডেভেলপ করি তখনই আমাদের মাথায় থাকে যে আমার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, প্রোডাক্ট মিক্স কি হবে, হ্যাঁ, কি ধরনের প্রোডাক্ট আমি এই ফ্যাক্টরি থেকে আউটপুট দিব বা মার্কেটে সেল করবো, ওই হিসাবে আমাদের ইউনিটটা ডিজাইন করা হয়, আমার মেশিনের জন্য ইনপুট দেওয়া হয়। তো এই জন্য আগেই এটা আমাদের প্ল্যানিং থাকে যে আমার প্রোডাক্ট মিক্স এটা থাকবে বা আমার ডাইভার্সিফিকেশন এই ধরনের হবে, আমি এই ধরনের র মেটেরিয়ালগুলো ব্যবহার করবো, এই ক্যাটাগরি থাকতে হবে। তাহলে এই ধরনের কনসেপ্টকে মাথায় রেখে আমাদের ডিজাইন করা হয়, ওই মেশিনারি সেটআপ দেওয়া হয়। এই জন্য কতটা মেশিন হবে এটা একটা ফ্যাক্টর হলো র মেটেরিয়ালস এর উপরে, মূল কথা। আর নর্মালি আমাদের এই ব্লু রুমের মধ্যে 40 থেকে 70% ক্লিনিং হবে। যে ধরনের ইম্পিউরিটিস থাকে আমরা জানি যে তোমার জিনিং বলছিল, জিনিং এর পরে যে বিলটা আমরা প্যাকেজিং করে আমাদের কাছে সেল করে, ওই বিলের মধ্যে 2 থেকে 3% আরো বেশি থাকতে পারে অনেক সময়, নর্মালি 2 থেকে 3% এর মধ্যে ট্রাশ থাকে। কি ট্রাশ তো বুঝি তোমরা, হ্যাঁ। এছাড়াও দেখা যাচ্ছে স্টিম পার্ট হইতে পারে বা পাখির পালক, আদার্স অনেক ফরেন ম্যাটেরিয়াল আমাদের ফাইবার মধ্যে থাকে। আমাদের টার্গেট হইলো যে কোনো ধরনের ইম্পিউরিটিস ফাইবার ছাড়া অন্য ধরনের কোনো ম্যাটেরিয়াল আমরা এই ফাইবারের মধ্যে রাখবো না, একদম 100% ক্লিন আমরা চাইতেছি। কিন্তু এটা একটা কনজিকিউটিভলি করতে হয়, একসাথে করা যায় না। এই জন্য আমরা নর্মালি ব্লু রুমে দেখা গেছে 40 থেকে 70% এসিভ করতে পারি ক্লিনিংটা। নর্মালি 40 থেকে 70% ক্লিনিং হয়, বাকিটা আমরা কার্ডিং করি। আচ্ছা এই হলো মূল কথা। আর টোটাল যে আমাদের একটা রিং স্পিনিং সিস্টেমের মধ্যে টোটাল যে খরচ হয় তার 5 থেকে 10% প্রোডাকশন খরচ আমাদের ব্লু রুমে হয়। এই হলো কিছু ইন্ট্রোডাকশনই কথা ব্লু রুম নিয়ে। তাহলে আবার একটু বলতেছি এট এ গ্লান্স যে আমরা ব্লু রুম যে ফার্স্ট সেকশন মধ্যে স্পিনিং মিল, এই যে মূল কাজ হইলো আমরা যে কম্প্রেসড বিলটা দেবো, এই বিলটা সে ওপেনিং করবে, ক্লিনিং করবে, মিক্সিং ব্লেন্ডিং করে ফাইনালি একটা আউটপুট দিবে আমাদেরকে। এমন নর্মালি একটা ব্লু রুমের মধ্যে 6 থেকে 7টা মেশিন থাকতে পারে। এটাও ডিপেন্ড করে র মেটেরিয়ালস এর উপরে, আমরা কোন ধরনের র মেটেরিয়ালস প্রসেসিং করব এটার উপরে। কিছু কথা বললাম, যদি পলিস্টার হয় তাহলে এক ধরনের হবে, যদি কটন হয় তাহলে এক ধরনের হবে। আর হলো টোটালি আমাদের 40 থেকে 70% আমাদের যাতে ইম্পিউরিটিস থাকবে এর মধ্যে এটা ক্লিন করতে পারে ব্লু রুমের মধ্যে। আমাদের টার্গেট হলো কোনো ধরনের ইম্পিউরিটিস আমরা রাখবো না। হ্যাঁ, ব্লু রুমে আমরা ম্যাক্সিমাম 40 থেকে 70% পর্যন্ত ক্লিন করতে পারি, আর বেশি আমাদের পসিবল হয়ে ওঠে না। আর টোটাল যে খরচ হয় আমাদের এর 5 থেকে 10% হলো আমাদের ব্লু রুমে হয়। আচ্ছা এই কথাগুলাই। আচ্ছা এরপর অবজেক্টিভস অফ ব্লু রুম একই কথা, এই কথাগুলো আছে। টু ওপেন দ্য টাফট ফাইবার টাফ এজ স্মল এজ মানে ওপেনিং করব। তারপরে ক্লিনিংটা অনেকভাবে লেখা আছে, রিমুভ দ্য ডার্ট এন্ড ডাস্ট পার্টিকেল। তারপরে ধরো মেটাল এন্ড ফরেন ফাইবার, মিক্সিং এন্ড ব্লেন্ডিং। মূল কথা এটাই যে ব্লু রুমের মূল অবজেক্টিভ ছিল ওপেনিং করা, ক্লিনিং। ক্লিনিং মধ্যে আমরা অনেকভাবে ভাগ করছি এটারে, রিমুভ ডার্ট এন্ড ডাস্ট মেটেরিয়াল ফ্রম দ্য ফাইবার, মেক গুড বিল অফ ইয়ার্ন, মিক্সিং এন্ড ব্লেন্ডিং ইজ ডান। আমরা আগে মিক্সিং ব্লেন্ডিং পড়ছি, তাহলে মিক্সিং ব্লেন্ডিং সম্বন্ধে আমাদের একটু আইডিয়া আছে। ভালো কোয়ালিটি ইয়ার্ন করার জন্য আমরা অবশ্যই মিক্সিং করা লাগবে এন্ড ব্লেন্ডিং করা, মাঝে মাঝে ব্লেন্ডিং করি। তারপর মেটাল এন্ড ফরেন ফাইবার, এটা মেটালটা একটা আলাদা ধরনের ইম্পিউরিটিস, এটা রিমুভ করার জন্য আলাদা মেকানিজম দরকার হয়। ফরেন ফাইবার বলতে আমরা যেটা বলতেছি যে তোর কটন ফাইবার, কটনের সাথে কটন ফাইবার ছাড়া অন্য ধরনের কোনো ফাইবার থাকলে, হইতে পারে এটা পাখির পালক, হইতে পারে এটা পলিপ্রোফাইলিন, হইতে পারে পলিস্টার, হইতে পারে ধরো কাপড় টুকটা অন্য ধরনের আইসা পড়ছে,
এক কথা এটার যা কালার, এই কালার ছাড়া অন্য কালারের কোনো ম্যাটেরিয়াল আসলে আমরা এটা ফরেন ফাইবার হিসেবে ডিটেক্ট করতেছি আমাদের মেশিন। এই ফরেন ফাইবার জন্য আলাদা একটা মেশিন প্রয়োজন ব্লোরুম লাইনে, এটা ফরেন ফাইবার সেপারেটর বলে। ফাইনালি আমরা যেটা আউটপুট দিই ব্লোরুম থেকে, এটা তোমরা জানো, এটা ল্যাব বলি অথবা ম্যাট বলি অথবা কার্ড ম্যাট বলি, একই কথা। ল্যাব আমাদের কনভেনশনাল ছিল, মডার্ন এটা ম্যাটও বলে, কেউ কার্ড ম্যাট বলে, কেউ চুট ম্যাট বলে, কোনো সমস্যা নেই। মূল কথা ম্যাটটা মনে রাখলে হবে, মডার্নে ম্যাট বলে আর কনভেনশনাল আমাদের ল্যাব বলে। আচ্ছা এই হলো কথা। এখন আমরা একটু পরে আবার পড়াতে এগুলো মনে রেখো। রাফসান কিছু বলবা? জি স্যার। হ্যাঁ স্যার আমার একটু মানে ফাইবার টাফটা নিয়ে একটু কনফিউশন ছিল। আপনি মেবি বলেছিলেন যে হচ্ছে স্মল পোরশন অফ ফাইবার যদি নিয়ে আমরা, তাহলে ওইটাকে হচ্ছে টাফ বলে, তাহলে এটাও কি সেটাই? জি, তাহলে আমি একটু ভালো করে দেখাই, তুমি তো কইছই, আবার কনফিউশনটা কাটিয়ে দিই। আচ্ছা দেখো, টাফ বলতেছি মূলত আমরা এরকম একটা ফাইবার একটা টুকরো, ভেলে তো অনেক ফাইবার থাকে, ধরো এই যে অনেকগুলো ফাইবার একসাথে জটলা আছে, এটা আমরা টাফ বলতেছি, আর কিছুই না। ঠিক আছে, স্মল পোর্শন অফ ফাইবার মানে অনেকগুলো ফাইবার একসাথে, বেলে তো অনেক বড় সাইজের বেল হয়, বেল থেকে এটা শুরু থেকে ওপেন হওয়া হয়, এই টাফটা কাটে বলতেছি, মানে কিছু ফাইবার একসাথে থাকবে, কিছু ফাইবার একসাথে জটলা বেঁধে থাকবে, এটা আমরা বলতেছি টাফ। এটা টাফ ধরো। আচ্ছা এই ধরো একটা টাফ। নর্মালি আমাদের ব্লোরুমে ক্লিনিং হওয়ার সময়, কথাটা একটু মনোযোগ দিয়ে সবাই শোনো, আমি ধরবো এটা এখনই। ধরো আমাদের বিভিন্ন ধরনের ইম্পিউরিটিস থাকতে পারে ফাইবারের মাঝখানে, ধরো এগুলো ইম্পিউরিটিস দেখাইতেছি, বিভিন্ন ধরনের ইম্পিউরিটিস আছে বিভিন্ন পজিশনে, হ্যাঁ এগুলো কিন্তু ভিতরে, আর কিছু আবার সারফেসের মধ্যে আছে, কিছু ইম্পিউরিটিস সারফেসের মধ্যে আছে। এক্সাম্পল হিসেবে বললাম যে কিছু ইম্পিউরিটিস সারফেসের মধ্যে আছে। এখন ব্লোরুমের যে ক্লিনিং প্রিন্সিপাল, এই ক্লিনিং প্রিন্সিপালে দেখা গেছে যে ক্লিনিং হওয়ার সময় শুধুমাত্র টাফের সারফেসে, আউটার সারফেসে যে ইম্পিউরিটিস গুলো থাকবে এগুলো ক্লিন হবে। কথাটা কি ক্লিয়ার? আবার বলতেছি, ব্লোরুমের যে ক্লিনিং প্রিন্সিপাল, এতে দেখা গেছে যে টাফের আউটার সারফেসে, মাঝখানে ভিতরে কেন এমবেডেড করে যেগুলো জড়ানো আছে, এগুলো তো নরমালি ক্লিন হবে না, শুধুমাত্র আউটার সারফেসে যে ধরনের ইম্পিউরিটিস থাকবে আমাদের এগুলো ক্লিন হবে, মাঝখানে যেগুলো আছে আমাদের এগুলো কিন্তু ক্লিন হবে না। এই জন্য শুরু দিকে টাফের সাইজ একটু বড় থাকে। পরে আমরা ব্লোরুমে বিটিং বলি, আমরা বিটিং করি, বিটার দিয়ে বিটিং করি। এই বিটিং করলে দেখা গেছে এইটা ধরো আরো ছোট হয়ে যাবে, ভেঙে যাবে, ছিল একটা হয়ে যাবে, জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম যে 4টা হয়ে গেছে, ধরো ছোট ছোট 4টা হয়ে গেছে, ধরো 4টা হয়ে গেছে। তাহলে এইভাবে ধীরে ধীরে আগে যেগুলো মাঝখানে ছিল ধরো ভাঙার কারণে নতুন সারফেস ক্রিয়েট হয়, নতুন সারফেস ক্রিয়েট হওয়ার কারণে আবার ওই সারফেসটা ক্লিন হয়। ঠিক এটা কনজিকিউটিভলি ভাঙতে ভাঙতে ছোট ছোট হয়, আরো ছোট হবে, ধরো আরো ছোট হবে, ভাঙতে ভাঙতে এক সময় অনেক ছোট হয়। নর্মালি একটা একদম লোয়েস্ট যে টাফট, এটার ওজন হয় 0.1 মিলিগ্রাম হয় নর্মালি। তাহলে ব্লোরুমে যে ওপেনিং ক্লিনিং প্রিন্সিপাল টাফট আকারে ওপেনিং হয়। টাফট বলতেছি আমরা স্মল অ্যামাউন্ট অফ ফাইবার, অনেকগুলো ফাইবার একসাথে জটলা থাকবে, এটা টাফট বলতেছি, অথবা ফ্লক বলে, FLOCK ফ্লক। তো ক্লিনিং প্রিন্সিপাল হলো শুধুমাত্র আউটার সারফেসে, মানে সারফেসের মধ্যে যে ইম্পিউরিটিস গুলো থাকবে এগুলো ক্লিন হবে। টাফট কিছু ফাইবার একটা জটলা আছে, সহজ কথা, সারফেসে যেগুলো থাকবে এগুলো ক্লিন হবে। যার কারণে আমাদের এগুলো আবার বিটিং করতে হয়, বিটিং করার দ্বারা আমরা কি করি, নতুন নিউ সারফেস ক্রিয়েট করি। নতুন সারফেস ক্রিয়েট হলে ওই নতুন সারফেসে যে ইম্পিউরিটিস আছে আবার ওগুলো ক্লিন হবে। এটা কনজিকিউটিভলি এটা করা হয়, কিন্তু ফাইনালি সবার শেষ যে মেশিনটা আমাদের ব্লোরুমে দেখা গেছে অবজারভেশন করে, এর মধ্যে আমাদের যে ধরো টাফটের সাইজ এটা 0.1 মিলিগ্রাম নরমালি হয়ে থাকে। এই যে কোনো কোশ্চেন আছে কারো, একটু বুঝছো কাফসান? জি স্যার, আমি বুঝতে পেরেছি। একটু বলো দেখি স্যার টাফটা নিয়ে। হ্যাঁ এই যা পড়াইলাম এখন এই ডায়াগ্রামটা একটু বলবো দেখি। ওকে স্যার, সো বেসিক্যালি হচ্ছে স্যার আমাদের ব্লোরুমের মধ্যে আমাদের হচ্ছে যে ফাইবার গুলো থাকে, মানে ফাইবারের যে বেল আছে, সো আমাদের বেসিক্যালি ক্লিনিংটা হয় হচ্ছে ফাইবারের সারফেসে। লাইক এই টাফটা যদি আমি চিন্তা করি একটা স্মল পোর্শন অফ ফাইবার, মানে ফাইবার গুলো কিছু ফাইবার এখানে হচ্ছে জটলা বেঁধে আছে, তো এখানে বিভিন্ন ধরনের ইম্পিউরিটিস থাকতে পারে, ফাইবারের ভিতরে ইম্পিউরিটিস গুলো থাকতে পারে, আর ফাইবারের সারফেসে হচ্ছে কিছু ইম্পিউরিটিস থাকে। তো বেসিক্যালি ফাইবারের সারফেসে যে ইম্পিউরিটিস গুলো আছে এগুলা হচ্ছে হলো আমাদের ক্লিনিংটা হয়ে যায়। তো ভিতরের যে হচ্ছে ইম্পিউরিটিস গুলো আছে এগুলা ক্লিন করার জন্য হচ্ছে আমাদের এই টাফটা হচ্ছে আবার বিটিং প্রসেসের মধ্যে দিয়ে যায়, যাতে করে হচ্ছে টাফটা আবার হচ্ছে সেপারেট হয়ে যায় অনেকগুলা পোর্শনে। তো এরকম বিটিং হতে হতে তো এইভাবে যখন হচ্ছে
স্মল পোর্শনে ডিভাইড হয়ে যায় তখন হচ্ছে আবার ওইটার যে ভিতরের পোর্শনটা ছিল সেটা অনেকটা সারফেসের পোর্শন হয়ে যায়। সো তখন হচ্ছে সারফেসটা আবার ওইখানে ক্লিনিং হয়, দেন এইটা স্মল টাফটাকে হচ্ছে আবার মানে বিডিং প্রসেসের মাধ্যমে আরো স্মল অ্যামাউন্টে নিয়ে আসা হয়, মানে জাস্ট লাইক 0.1 মিলিগ্রাম পর্যন্ত নিয়ে আসা হয়। গুড, ঠিক আছে, শুনছো ভালো লাগলো এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু আবার এটা আমাদেরকে পড়ার অংশই। স্যার জি স্যার বলেন। আমি নেপস আর টাফটা নিয়ে একটু কনফিউজড হয়ে যাই, আমাকে দুটো একটু ক্লিয়ার করে দিবেন? আচ্ছা, নেপস হইলো একদম হাইলি এন্টেঙ্গেলমেন্ট, একদম নিজেদের মধ্যে এমন ভাবে এন্টেঙ্গেলমেন্ট হয়েছে এবং ডেনসিটি নরমাল। তুমি যদি কিছু তুলা ধরো একসাথে, ধরো ওপেন করে তুমি হাতে ধরলা তুলা, কিছু তুলা দেখবা যে সব জায়গায় নরমাল যে ডেনসিটি তার চেয়ে মাঝে মাঝে কিছু জায়গায় খুব বেশি ডেনসিটি দেখা যায়। আমি যদি আরো সহজভাবে বলি, আমরা যে ডাক্তারির দোকান থেকে কিছু কটন প্লাস উলের মিক্সের কটন কিনি না ওষুধের দোকান থেকে, তো ওই জায়গায় দেখবা যদি খোলা ভাবে দেখবা নেপস গুলো হয় অনেক বেশি হাইলি এন্টেঙ্গেলমেন্ট এবং ডেনসিটি একটু বেশি থাকবে। নর্মাল ফাইবার ডেনসিটি যা, তুমি তুলাটা স্প্রেড করে হাতে ধরো, নর্মালি যে ডেনসিটি দেখবা এই ডেনসিটির চেয়ে অনেক বেশি ডেনসিটি থাকবে নেপসের মধ্যে, নিজেদের মধ্যে হাইলি এন্টেঙ্গেলমেন্টটা থাকে, আমরা এগুলো সহজে ওপেন করা যায় না। আমাদের নর্মাল যে টাফটা তো জাস্ট ফাইবার গুলো, আমরা ফাইবারটারই একটা বড় জটলা ছিল, এটাতে জাস্ট সেপারেশন করতেছি, ছোট ছোট করতেছি, ধীরে ধীরে টুকরো করে করতেছি, এই আর কি। বুঝা গেল কিছু কথা? আচ্ছা আমি প্রয়োজন হলে তুমি গুগলকে সার্চ দিও নেপস এর ইমেজ দিকে, তখন দেখাবে যে কিছু এন্টেঙ্গেলমেন্ট হলো, কিছু ইমেজ তোমার দেখাবে, অনেক ধরনের নেপস আছে, নেপসের প্রকারভেদ আছে। জি টাফটা স্যার আরেকটু অল্প করেছে, অল্প হবে। টাফট হইলো অল্প কিছু পরিমাণ ফাইবার ধরো, যে একটা অনেকগুলো ফাইবার একসাথে একটা টুকরা ধরো, একটা ফাইবার একটা টুকরা ধরো, অনেকগুলো ফাইবার একসাথে আছে, এটা আমরা টাফট বলতেছি। আর নেপস বলতেছি হাইলি এন্টেঙ্গেলমেন্ট হয়ে ফাইবার গুলো একসাথে আছে, এটা অনেক। জি মানে স্যার ব্যাপারটা এরকম যে আমরা অনেকগুলো যে একটা ফাইবারে অনেকগুলো টুকরা যদি এক জায়গায় থাকে সেটাকে টাফ বলতেছে, আর টাফের মধ্যে যদি কোথাও যদি ডেনসিটিটা বেশি হয় তাহলে সেটাকে নেপস বলতেছে, অনেকটা এরকম অনেক এরকম। তুমি দেখতে পারো সহজে কারো বাসা যদি আমাদের কটন প্লাস উলের, আমরা দেখবো যে ওষুধ দোকান থেকে নিয়ে আসি কটন ইউজ করার জন্য, বাসা যে মানে ড্রেসিং করার জন্য আমরা কিনি, দেখবা যে ওইটার মধ্যে কটন প্লাস উলের মিক্স থাকে, তো ওইটা যদি তুমি ওপেন করে হাতে ধরো দেখবা যে নেপস গুলো একবারে সহজে দেখা যায়। আপনার বাসায় ছিল তো দেখলাম। কিছু হচ্ছে পোর্শন এমন দেখা যায় মানে যে ইয়াটা থাকে পুরাটা প্যাকেজ থেকে একটু আলাদা আলাদা, লাইক একটু বেশি হোয়াইট আর একটু শক্ত, বেশি ডেনসিটি একবারে দেখা যায়, এমন কিছু থাকে। হ্যাঁ ওইটাই নেপস। ল্যাবে থাকলে ল্যাবে আমি কালেকশন করে রাখছিলাম তোমাদের জন্য, সবসময় প্রতি বছর দেখানো লাগে, তো এই জন্য আমি এটা আমাদের ল্যাবে ছিল বা ফাইবার আছে তো যেটা দেখাইতে পারতাম বাস্তবে। এখন তো তোমাদের এই জায়গা দেখানো পারতেছি না, তারপর আমি দেখি কিছু ইমেজ দেখাবো সামনে ক্লাসে, এখনই আছে কিন্তু সময় কম তো আগাইতে হবে। আচ্ছা দেখো তাহলে আমরা এই জায়গায় আরেকটু আগাই দিছি। এখন যদি আমরা কি গেলাম, আচ্ছা এখন যদি আমরা ব্লোরুমে যাই, ব্লোরুম শুরু করতেছি। দেখো আচ্ছা, বেসিক মেশিনারি অফ এ ব্লোরুম লাইন। একটা ব্লোরুম লাইনে আমাদের বেসিক মেশিন কে হবে, বেসিক মেশিনারি অফ এ ব্লোরুম লাইন। পরীক্ষা যদি আসে কখনো 1 নম্বর 2 নম্বর আসতে পারে যে একটা ব্লোরুম লাইনের বেসিক মেশিন কয়টা। এখন আমরা যদি এটা চিন্তা করি যে একটা মেশিনের বেসিক মেশিন কয়টা, নরমালি 4টা বেসিক মেশিন কথা আমরা বলে থাকি। একটা বলি আমরা বেল ওপেনার, বেল ওপেনার। 2 নম্বর আমরা বলি প্রি ক্লিনার, প্রি ক্লিনার বলি আমরা। এরপর আমরা বলি যে মিক্সিং মেশিন, ফাইনালি একটা বলি যে পোস্ট ক্লিনার, অথবা এটা বলে ফাইন ক্লিনার বলা যায়। ফাইন ক্লিনার বলা যায়। আর এই প্রি ক্লিনার আমরা আবার বলতে পারি যে কোর্স ক্লিনার বলে অনেক সময়, COARS, কোর্স ক্লিনার। আচ্ছা তাহলে এই 4টা হলো আমাদের একটা ব্লোরুম লাইনের বেসিক মেশিন, যে বেল ওপেনার, প্রি ক্লিনার অথবা কোর্স ক্লিনার, মানে এই জায়গায় হেভি পার্টিকেল, যেগুলো বড় সাইজের পার্টিকেল, ইমপিউরিটিস, ওগুলো আমরা ক্লিন করি।
একটা মিক্সিং মেশিন থাকতে পারে, অথবা এটাও হইতে পারে মিক্সিং, অথবা ধরো যদি আমরা ডিফারেন্ট টাইপের ফাইবার ব্লেন্ডিং করি তাহলে ব্লেন্ডিং মেশিন হইতে পারে, একটা বেসিং মেশিন। কোথাও তুমি প্রসেসিং করতেছো ব্লুম লাইনে একসাথে কটন পলিস্টার ধরো, তাহলে হইতে পারে ব্লেন্ডিং মেশিন, এটা একটা বেসিক মেশিন হতে পারে। আচ্ছা, তাহলে বেল ওপেনার, প্রি ক্লিনার, মিক্সিং অর ব্লেন্ডিং মেশিন এন্ড পোস্ট ক্লিনার, এই চারটা হলো আমাদের একবারে বেসিক মেশিন। এটা আমরা এই চারটা মেশিন ছাড়া একটা ব্লুম লাইন কখনো চিন্তা করা যাবে না। আচ্ছা, ব্লোরুম লাইন নরমালি কত ধরনের ব্লোরুম লাইন আমরা দেখি আমাদের দেশে? ব্লোরুম লাইন বলতে এই টোটাল একটা ইন্টিগ্রেটেড করা মেশিন লাইনের বলতেছি, যে একসাথে 6টা মেশিন আছে, এটা একটা লাইন বলতেছি। এই ব্লোরুম লাইন নরমালি 2 ধরনের হয়। যদি ব্লোরুম লাইনের কথা আমরা চিন্তা করি, দেখা যাচ্ছে নরমালি 2 ধরনের হয়, একটা বলি আমরা কনভেনশনাল, একটা বলি মডার্ন। একটা বলি আমরা কনভেনশনাল, একটা বলি মডার্ন। কনভেনশনাল, একটা বলি যে মডার্ন ব্লোরুম লাইন। মডার্ন ব্লুম লাইনে আবার তোমার দুই ভাগে, আমরা 2 ধরনের কোম্পানি বেশি ব্যবহার করে। আচ্ছা, কনভেনশনাল, মডার্ন। অনেকের ধারণা আছে স্যার কনভেনশনাল মানে এগুলো একদম অবসলিউট হয়ে গেছে, এগুলো বাদ, এরকম কিছু, এগুলো আমাদের ল্যাবে দেখায়, এগুলো কোনো লাভ নাই, এই সেই অনেক কথা শোনা লাগে আমাদেরকে। আসলে যে কোনো মনে করবো কনভেনশনাল আর মডার্নের মধ্যে মূল ডিফারেন্স যেটা আমাদের, এটা হলো বেসিক ওয়ার্ক কিন্তু একই, একদম ফাংশনিং একই, কিন্তু মূল যে জায়গা আমাদের চেঞ্জ, সেটা হলো কিছু অটোমেশন হয়েছে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, অথবা আরো কিছু ইমপ্রুভমেন্ট করার জন্য হয়তো পারে কিছু অটোমেশন হয়েছে। একটা বিষয়, মনিটরিং বাড়ছে। আগে ছিল অফলাইন মনিটরিং, এখন অনলাইন মনিটরিং, মানে প্রোডাকশন হইতেছে তখনই আমরা মনিটরিং করতে পারতেছি যে আমার মেশিনের কোয়ালিটি, প্রোডাক্টটা ভালো কিনা। আর আগে যেটা ছিল অফলাইন, যে মেশিনের প্রোডাক্ট হওয়ার পরে আমরা বুঝতাম যে আমার মেশিনের মেটেরিয়াল খারাপ হইতেছে, এটা এখন অনলাইনে দেখা যায়। এই টাইপের কিছু মডার্নাইজেশন আসছে, আরো কিছু আসছে। এই না যে কনভেনশনাল আর মডার্ন টোটালি একটা হিউজ ডিফারেন্স, এরকম কিছু না, ভিতরের বেসিক ওয়ার্ক গুলো একই রকম, কাছাকাছি লেভেলেরই। তো মডার্ন গুলা নরমালি আমাদের দেশে 2টা কোম্পানি, অনেক ধরনের কোম্পানি মডার্ন মেশিন ম্যানুফ্যাকচারিং করে, মডার্ন মেশিন লাইন বানায়। তো ওয়ার্ল্ড ওয়াইড 2টা কোম্পানি খুব বেশি ব্যবহার করে। একটা বলে আমরা রিটার, রিটার হলো একটা সুইজারল্যান্ডের কোম্পানি, রিটার। রিটার ব্লোরুম লাইন বলি আমরা। আরেকটা বলি আমরা রিটারটা হলো একটা সুইজারল্যান্ডের কোম্পানি, আরেকটা আমরা বলি টুজলার। টুজলার ব্লোরুম লাইন। এই হলো আমাদের একদম বেসিক মেশিন আর মডার্ন মেশিন যদি বলি, তাহলে আমাদের বেসিক মেশিনারি যে হলো 4টা, বেল ওপেনার, প্রি ক্লিনার, মিক্সিং মেশিন, পোস্ট ক্লিনার। কারণ কনভেনশনাল মেশিন হলো ব্লোরুম লাইন আবার 2 ধরনের হয়, একটা কনভেনশনাল, একটা মডার্ন ব্লোরুম লাইন। কনভেনশনাল তো কনভেনশনালি পুরাতন সিস্টেমে আছে এখনো, আর মডার্ন অনেক ধরনের ম্যানুফ্যাকচারার আছে যারা মেশিন ডেভেলপ করছে অলরেডি। এর মধ্যে একদম কমনলি ইউজড ওয়ার্ল্ড ওয়াইড 2টা কোম্পানি, একটা হলো রিটার ব্লোরুম লাইন, যেটা রিটারের মেশিনারি, টোটালি সব মেশিনগুলো রিটারের। এটা একটা সুইজারল্যান্ডের কোম্পানি, এন্ড টুজলার এটা জার্মানি একটা ব্লোরুম লাইন। এই হলো আমাদের ব্লোরুম লাইনের কোম্পানিগুলো। আচ্ছা, দেখি পড়াধরি আল্লাহ, আবার 40 জনই আছে, কেউ যায় নাই। সাইদ আসনি? সাইদ 47? সাইদ নাই? হইতেছে তাহলে। তারপর ইব্রাহিম আছো 54? ইব্রাহিম, জি ইব্রাহিম। ওয়ালাইকুম সালাম। তুমি একটু বলো দেখি হোয়াট ইজ ব্লোরুম লাইন? স্যার ব্লোরুম লাইন মানে হচ্ছে কি স্যার, বেল ওপেনারের পরে জি আমরা স্যার কোনো হচ্ছে যে আমরা বেলকে ওপেন করার সময় যে মেশিন গুলো ব্যবহার করি স্যার, সেটা হচ্ছে আমাদের ব্লোরুম লাইন। এখানে স্যার 2 ধরনের ব্লোরুম লাইন থাকে। আমি এটা বলি নাই তোমারে, তোমার যে বললাম আমি যে তোমার পরিচয় জিজ্ঞাসলাম যে ইন্ট্রোডিউসিং ইউরসেলফ, তুমি নিজের সময় যে পরিচয় দাও, যে আমি একটু আগে দেখাই, একটু আগে পড়াইছি যে একটা ব্লোরুম লাইন আসলে কি, প্রোগ্রাম বলতে আমি কি বুঝবো, হ্যাঁ ওইটা তোমরা বলতে বলছি আর কি, ঠিক আছে? তোমার বলো হোয়াট ইজ ব্লোরুম লাইন, তখন তুমি কি বলবা? ব্লোরুম লাইন মেনলি হচ্ছে
বিভিন্ন মেশিন স্যার বেল ওপেনার করার জন্য স্যার যে লাইনটা ইউজ করা হয় মেশিন। এটা বলছি আমি কত সুন্দর করে পড়লাম। আচ্ছা কে বলতে পারবা দেখি, একজন বলো দেখি, ভালো করে বলবা। কেউ পারবে না? একজন চলে গেছে দেওয়া যায়। স্যার মানে ব্লো রুমের মধ্যে হচ্ছে আমাদের যে বেসিক মেশিনারিজ গুলো থাকে, সো এই মেশিনারিজ গুলোর মানে কম্বিনেশনটাই হচ্ছে বেসিক্যালি আচ্ছা ব্লো রুম লাইন। একটু, হ্যাঁ তুমি তো অনেকবার বলছো ইব্রাহিম। আচ্ছা 57 কি নাম, কাশফিয়া নাকি তাসফিয়া? কাশফিয়া লেখা আসো 57। কাশফিয়া স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। তুমি বলো হোয়াট ইজ ব্লু রুম লাইন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। স্যার ব্লো রুম লাইন হচ্ছে মানে একসাথে স্যার মানে 6 ধরনের মেশিন যদি আমি একটা লাইনে অ্যারেঞ্জ করি একসাথে, তাহলে ওই টাইপের মেশিন গুলো হচ্ছে ব্লো রুম লাইন। মানে ওই টাইপের মেশিন গুলো যে একসাথে অ্যারেঞ্জ করছে একটা লাইনে, সেই জি। লাইনটাই হচ্ছে ব্লো রুম লাইন। আচ্ছা হোয়াট ইজ ব্লু রুম? স্যার ব্লো রুম লাইন তো বললাম, হোয়াট ইজ ব্লু রুম এটা একটু আগে পড়াইছিলাম, মনে আছে কারো? বলতে পারবো না? স্যার স্পিনিং সেকশনের প্রথম সেকশনটা হচ্ছে স্যার ব্লো রুম আর কি। আচ্ছা দোলন আসেনি আমাদের সাথে 31 আইডি মেবি। দোলন আসো? নাই, ঘুমাইতেছে। এগুলো তো আমি অ্যাবসেন্ট লিখতেছি, মনে রাখো। আচ্ছা বিথি আসো 37। বিথিও নাই। শরীফ আসো 43 আইডি 37 নাই। স্যার শরীফ না? জি স্যার। জি স্যার। জি স্যার বলতে বিথি আয় নাকি শরীফ, কোনটা? স্যার আমি বিথি। আচ্ছা বিথিয়াকে বলো। আচ্ছা শরীফ সিরিয়ালে থাকবে একজন পর একজন। আচ্ছা তাহলে বিথি আমার আগে বলবা স্পিনিং একটা ব্লো রুম লাইনের বেসিক মেশিন কয়টা? স্যার 4টা। বলো দেখি। স্যার হচ্ছে স্যার সিরিয়ালি বলা লাগবে নাকি এমনি বললেই হবে? সিরিয়ালি বলতে হবে। স্যার সিরিয়ালি একটু মনে করি স্যার, ফার্স্ট একটু ভুলে গেছি। জি ইয়া বলতে পারবা? দোলন বলো। শরীফ বলো। স্যার মনে পড়ছে, স্যার বলবো? হ্যাঁ বলেন। স্যার একটা হচ্ছে বেল ওপেনার, জি তারপর হচ্ছে স্যার প্রি ক্লিনার, তারপর হচ্ছে স্যার ব্লেন্ডিং মেশিন অথবা মানে মিক্সিং মেশিন, তারপর হচ্ছে স্যার পোস্ট ক্লিনার। আচ্ছা পোস্ট ক্লিনার না? জি স্যার। শরীফ বলো তো হোয়াট ইজ ব্লো রুম? ব্লো রুমে কি কাজ হয়? বলতে পারো শরীফ? শরীফ আমাকে চলে গেল নাকি? না স্যার। বলেন। স্যার ব্লো রুম হচ্ছে ওপেনিং, তারপরে হচ্ছে মিক্সিং, ব্লেন্ডিং, ক্লিনিং, এই প্রসেস গুলো হয় স্যার। আচ্ছা স্পিনিং এর প্রথম সেকশন হচ্ছে ব্লো রুম। আচ্ছা আমি ট্রাফট সম্বন্ধে কিছু বললাম, যে ওপেনিং এন্ড ক্লিনিং এর প্রিন্সিপালটা কি ব্লো রুমে? জি স্যার বুঝছি নাই স্যার। ওপেনিং এন্ড ক্লিনিং এর প্রিন্সিপালটা কি ব্লো রুমে, কিভাবে ওপেনিং ক্লিনিং হয় এটা আগে দেখাইছিলাম। এটা দেখিনি স্যার। ওই যে আইকে ড্রয়িং করে যেটা দেখাইছিলাম, তুমি দেখো নাই দেখেন? ড্রয়িং করলাম না, ড্রয়িং করে টাপ দেখাইলাম, টাপ এগুলো দেখাইলাম, মনে নাই তোমার? ও যেখানে স্যার ওই যে ফাইবার গুলো একসাথে আর কি হার্ড আকারে থাকে, শক্ত হয়ে স্যার, ডেনসিটি যেখানে খুব বেশি থাকে ফাইবারের, আচ্ছা তো ওগুলোকে আমরা হচ্ছে গিয়ে টাফট বলতেছি। আর নেভস হচ্ছে গিয়ে টাফটের মধ্যে যেখানে হচ্ছে গিয়ে ফাইবার গুলো যেখানে একসাথে জটলা বেঁধে থাকে স্যার। আচ্ছা একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ আচ্ছা দেখো, কনভেনশনাল যে মেশিনগুলো আমাদের ব্লো রুম লাইনে আছে, আমাদের নরমালি যেটা ইউজ করা হয়, আমরা বলি বেল ওপেনার, স্টেপ ক্লিনার, ভার্টিক্যাল ওপেনার, হপার ফিটার 1, পরকিউপাইন ওপেনার, হপার ফিটার 2 এন্ড স্ক্র্যাচার মেশিন। এখন আমরা একটা বেসিক মেশিনের সাথে মিলাই। দেখো বেল ওপেনার না স্টেপ ক্লিনার, বেল ওপেনার তো বুঝলাম আমরা, স্টেপ ক্লিনার আর ভার্টিক্যাল ওপেনার এই দুইটা আমাদের কাজ করে প্রি ক্লিনার হিসাবে। আমি যদি এটা মিলাই যে প্রি ক্লিনার হিসাবে স্টেপ ক্লিনার আর ভার্টিক্যাল ওপেনার এই মেশিনগুলো নরমালি ইউজ হতে। স্যার হপার ফিটার 1 and 2 এটা মূল কাজ করে আমাদের মিক্সিং এর কাজ করে, আর পরকিউপাইন ওপেনার এটা মিডিয়াম ক্যাটাগরি ওপেনিং করে। স্ক্র্যাচার হলো আমাদের পোস্ট ক্লিনার মতো ফাইন ক্লিনার মেশিনে বেশি কাজ করে। আসলে মূল ওই চারটাই মেশিন, এই জায়গায় আরো অনেকগুলা মেশিন স্টেজ বাই স্টেজ দেওয়া আছে। হ্যাঁ কিছু বলবা?
স্যার হচ্ছে আমার এই যে আমি অনেক সময় ধরে আমি কোয়েশ্চেন করার জন্য ট্রাই করছিলাম, হ্যাঁ, কিন্তু ওর আমাদের জন্য মাইক, জি স্যার, মাইকের সমস্যার জন্য আমি কোয়েশ্চেনটা আমি করতে পারিনি স্যার। এখন এইমাত্র মাইকটা ঠিক হলো, এই জন্য স্যার চেক করলাম স্যার মানে ঠিক হয়েছে কিনা, সেটার জন্য স্যার হ্যালো বলছিলাম। তোমার কোশ্চেন আছে বলো। না স্যার, আমি স্যার যে আমার কোয়েশ্চেনটা রাফসান করে ফেলছিল, তো সেক্ষেত্রে আমি আনসারটা পাইছি স্যার। জি ঠিক আছে, থ্যাংক ইউ স্যার জি। হপার ফিডার 1 হপার ফিডার 2 কিসের কাজ করেছে? মিক্সিং এর। হ্যাঁ, মিক্সিং এর কাজ করে। আবার বলতেছি বেল ওপেনার এন্ড স্টেপ ক্লিনার। তো বেল ওপেনার তো বুঝছো যে বেলটা ওপেন করবে। স্টেপ ক্লিনার আর ভার্টিক্যাল ওপেনার এই দুটো মেশিন আমাদের প্রি ক্লিনারের কাজ করে। 1-2 হপার ফিডার 1-2 আমাদের মিক্সিং ব্লেন্ডিং এর কাজ করবে। আর পর্কিউপাইন ওপেনার যে ডিজাইন যেভাবে ডিজাইন করা হয়েছে এটা আমাদের মিডিয়াম ক্যাটাগরি ওপেনিং করে, ফাইন্ড করে না আসলে, একটা মিডিয়াম স্টেজের কথা বলতে পারো। আর স্কাচার মেশিন যেটা আমরা বলি, এই মেশিনটা হলো আমাদের ফাইন ক্লিনারে এসে কাজ করে। এখন দেখো আমরা চাইলে এই 7টা মেশিনও ব্যবহার করতে পারো। আবার যদি চাই না, বাইপাস লাইন আছে, তুমি চাও যে না বেল ওপেনার স্টেপ ক্লিনার ব্যবহার করবো, তুমি ভার্টিক্যাল ওপেনার ব্যবহার করবে না, এটা যেন বাইপাস লাইন থাকে। এখন তো বুঝো বাইপাস লাইন তো বুঝো, শহর দেখা যায় অনেক দেশে বাইপাস রোড আছে, বুঝো কি না, যে তুমি ঘুরে যাবো না সোজা চলে যাবা। ঠিক এইভাবে আমাদের সিস্টেমও থাকে যে না তুমি মাঝখানে মেশিনটা ব্যবহার করবে না, পরবর্তী মেশিনে সরাসরি চলে যাবা। এটার জন্য আমাদের বাইপাস লাইন থাকে মাঝে মাঝে, যে না এটা আমি স্টপ করে দিয়ে এইভাবে যাবো। তো এটা এভাবে ডিজাইন করা থাকে যে টোটাল 7টা মেশিনই আছে, তাহলে আমি চাইলে লোয়ার গ্রেডও ব্যবহার করতে পারবো, হায়ার গ্রেডও ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এই হলো কনভেনশনাল সিস্টেমে। আর যদি আমরা মডার্ন সিস্টেমের কথা বলি, মডার্নের মধ্যে ধরো, আচ্ছা আমি কত প্রায় 5-7 মিনিট পরে শুরু করছি, হ্যাঁ 5 মিনিট বেশি নিবো আর কি, তোমার পরে কিছু বললো না স্যার বিকাল বেলা, একটু শেষ করি। হ্যাঁ শেষ করে দেবো, সমস্যা নেই। শিওর স্যার। একটা মানে ফ্লো আছে তো পড়ার, আজকে যদি আবার পেঁচাই তাহলে তো ঝামেলা। আচ্ছা ধরো আমরা যদি মডার্ন ব্লুরামের কথা চিন্তা করি, তাহলে মডার্ন ব্লুরাম 2 ধরনের হয়, তাহলে একটা হলো রিটার, একটা হলো টুজলারের। রিটারে ধরো রিটার তারা কি করছে, জাস্ট দেখো এগুলো ম্যানুফ্যাকচারের নাম, তো মূল আমি কিন্তু মূল কথাগুলো বলি ফেলাইছি যে এগুলো ম্যানুফ্যাকচারের নাম জাস্ট। তাহলে ম্যানুফ্যাকচার যেটা ওইটা তো তারা করছেই, তো মূল যে নাম আসলে মনে করতেছে। আচ্ছা রিটার যে ধরো মেশিনটা, এদের বেল ওপেনের নাম দিচ্ছে একটা ইউনিফ্লক মেশিন, ইউনিফ্লক। এরপরে ধরো প্রি ক্লিনার যেটা, এটা নাম দিছে ইউনিক্লিন মেশিন, ইউনিক্লিন বলে আর কি। তার মিক্সিং মেশিনের নাম দিছে আর ইউনিমিক্স, অথবা যদি আমরা ব্লেন্ডিং করে থাকি তাহলে ইউনি ব্লেন্ড থাকবে নাম। মেশিনগুলো দেখা যায়, যদি পলিস্টার কটন ব্লেন্ড করে তুমি বানাইতেছো, ব্লোরম লাইনে আছে, তো ইউনি ব্লেন্ড হবে। ফাইনালি ফাইন ক্লিনের নাম দিচ্ছে আর ইউনিফ্লেক্স, ইউনিফ্লেক্স। আচ্ছা দেখো টুজলার ব্লোরম যেটা, আমাদের টুজলার ওনারা কি করছে, টুজলার ব্লোরম যেটা তারা নিজের মতো আবার কিছু নাম দিছে। একই মেশিনের বেসিক কাজগুলো একই, কিন্তু নামে একটু ভেরিয়েশন আছে। বেল ওপেনার যে মেশিন, এটা নাম দিচ্ছে ব্লেন্ডোমেট। আমরা মেশিনগুলো ডিটেলস পড়াবো পরে, ব্লেন্ডোমেট। তারপরে যেটা প্রি ক্লিনার, এটা নাম দিচ্ছে সিএলপি, প্রি ক্লিনার। হ্যাঁ, এরপরে যেটা তোমার মিক্সিং মেশিন, এইটার নাম দিচ্ছে তোমার হইলো যে মাল্টিমিক্সার, মাল্টিমিক্স। আর ফাইন ক্লিনারের নাম দিচ্ছে এরা ক্লিনোমেট বলে। এটা নর্মালি কিছু মডেল হয়ে থাকে CXL বলে, এরা CXL4 3 আছে, এখন 3-4 এর দুটি ব্যবহার হয়, 3 অথবা 4, দুইটা মডেলই দেখা যায়। এগুলো অনেক মডেল আছে আবার, এইগুলো বেসিক মেশিন এদের। এখন ধরো আরো কিছু মডার্নাইজেশন আমাদের ইনক্লুড হয়েছে। সিএলপি এটা কি স্যার? প্রি ক্লিনার, এর নাম দিছি হবে টুজলার, ঠিক আছে, প্রি ক্লিনার, ঠিক আছে, হয় একই কথা। হ্যাঁ, ওরা সংক্ষেপে নাম দিছে CLP, এমনি লিখে ওরা, মানে আসলে যে ব্র্যান্ড নেম, এটা এক্সক্লুসিভ কিছু কথা না। কিন্তু আমি বললাম যে CLPটা হইলো প্রি ক্লিনার হিসেবে কাজ করতো, মাল্টিমিক্সার তো মিক্সিং মেশিন। আর ক্লিনোমেট যেটা, ক্লিনোমেট, আচ্ছা ক্লিনোমেট হইলো তোমার, ক্লিনোমেট হইলো আমাদের ফাইন ক্লিনার হিসেবে যেতেছে। আর ব্লেন্ডোমেট হইলো বেল ওপেনার, মডার্ন বেল ওপেনার। রিটারের নাম দিছে রিটার যে বেল ওপেনার নাম দিছে ইউনিফ্লক। আর ধরো এই তোমার প্রি ক্লিনার নাম দিচ্ছে ইউনিক্লিন, মিক্সিং মেশিন নাম ইউনিমিক্স অথবা ইউনিব্লেন্ড, আর ফাইন ক্লিনার নাম দিচ্ছে ইউনিফ্লেক্স। আচ্ছা এছাড়া আরো কিছু আমাদের
মডার্ন মেশিন অ্যাড করা লাগছে, যেটা এগুলো সবগুলো কিন্তু মডার্ন মেশিন। সাথে হইলো আমাদের আরো কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী আরো কিছু মেশিন অ্যাড হয়েছে। যেমন একটা হলো মেটাল পার্ট সেপারেটর। অনেক সময় ফাইবারের মধ্যে কিছু মেটাল পার্ট আসে, যেটা আমাদের অনেকটা একদম ডিভাস্টিং কাজ করে, ফায়ারিং করে দেয় মেটাল থাকলে কোনো কারণে। যেহেতু মেশিনগুলো হাই রেগুলেশনে ঘুরে, কোনো কারণে যদি কোনো মেটাল প্রসেস লাইন ঢুকে যায়, অনেক সময় ফায়ারিং হয়, আগুন ধরে যায়। এটা একটা বড় একটা ঝামেলা। এই জন্য আমাদের মেটাল পার্ট সেপারেটর নামে একটা মেশিন আছে। আচ্ছা, এটা কোথায় থাকবে কেউ বলতে পারবা? যে মেটাল পার্ট সেপারেটরটা লোডোমের কি শুরুতে থাকবে, না শেষে থাকবে, না মাঝখানে থাকবে? স্যার ইউনিক্লিনের ওখানে থাকবে স্যার, প্রি ক্লিনিং এ। আচ্ছা, জাস্ট ইউনিক্লিনের আগেই থাকবে। কেন জানো? ইউনিক্লিনে হাই রেগুলেশন ঘুরে 500-600 আরপিএম করে থাকে, ঘোরার মতো আরপিএম আছে। এই জন্য এটা পরে একটা মেটাল পার্ট সেপারেটর থাকে, মেটাল পার্ট সেপারেটর। মেটাল পার্ট সেপারেটর থাকে, মেটাল পার্ট সেপারেটর থাকে। আচ্ছা, এটা নরমালি ব্লোরুম যে ওদের দিকে থাকে, এটা ওরা আরগাস কোম্পানির ইয়ে করে, আরগাস মেটাল পার্ট সেপারেটর ইউজ করে নরমালি। আর যদি আমরা বলি টুজলার ব্যবহার করে, যে দেখা গেছে যে যেটা নাম দিচ্ছে এরা SPEM মেটাল এক্সট্রাক্টর, SPEM মেটাল সেপারেটর, অথবা ওরা বলে SPMF মাল্টি ফাংশনাল সেপারেটর বলে। এই দুই নামের মেশিনগুলো এই লাইনের মধ্যে দেখা যায়। SPEMও থাকে অনেক সময়, SPMও থাকে। আচ্ছা, এরপরে ধরো আরেকটা মেশিন থাকে, যেটা হলো আমাদের ফরেন ফাইবার সেপারেশন করা লাগে। ফরেন যে ফাইবারগুলো আছে, ফাইবারগুলো সেপারেশন করা লাগে। আমরা বলছি যে কটন ফাইবার, ধরো কটন ছাড়া অন্য কোনো ধরনের ফাইবার মেটেরিয়াল আসলে, যেমন পলিস্টার হইতে পারে, পাখির পালক হইতে পারে, কালারফুল কোনো মেটেরিয়াল হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে যেটার রিফ্লেকশন ভ্যালু একরকম না, এবার পলিপ্রোফাইলিন হইতে পারে, দেখতে সাদা, এটাও সাদা, কিন্তু ট্রান্সপারেন্ট লেভেল একরকম না। এই ফরেন ফাইবার সেপারেটর মেশিনটা নরমালি যখন ফাইবারটা ওপেনিং থাকে, তখন এটা সহজে ভিজুয়ালাইজেশন করা যায়, যেন সবার শেষে থাকে। এই জন্য এরা একটা নাম দিয়েছে ফরেন ফাইবার সেপারেটর, মানে SPFPU। সবগুলো মিনিং আছে, SPFPU কি, হ্যাঁ। আবার আরেকটা ভার্সন আছে, ওদের একটা মডেল SPFPO। আচ্ছা, আর রিটার এটার নাম দিচ্ছে যে ফরেন ফাইবার সেপারেটর, ওদের নাম হইলো যে জোসি, ওরই নাম দিচ্ছে, এটার নাম জোসি দ্য ম্যাজিক আই। সবচেয়ে লেটেস্ট এটা ম্যাজিক আই। এইটার আগের ভার্সনটা ছিল ভীষণ শিল্ড, বলতো ওরা ভীষণ শিল্ড। ভীষণ শিল্ড। আচ্ছা, এই হলো ফরেন ফাইবার সেপারেটর মেশিন থাকে, যেটা এই দেখো এই মেশিনগুলো কিন্তু আমাদের কনভেনশনাল নাই। আরেকটা হইলো যে ফাইবার মধ্যে একটা ভালো পরিমাণ ডাস্ট থাকে, ডাস্ট গুলা রিমুভ করা এটা আমাদের জন্য জরুরি, কারণ ডাস্ট আমাদের মেশিনের পার্টস গুলা সহজে ক্ষয় করে। ডাস্ট একটা করসিভ ম্যাটেরিয়াল, এই জন্য ডাস্ট গুলা আমাদের অনেক মেশিন পার্টসের লাইফ টাইম কমায় দেয়, আরো কিছু প্রবলেম করে, অনেক জায়গায় এটা জমে যায়, প্রবলেম ক্রিয়েট করে। এবং দেখা গেছে মাঝে মাঝে একদম এক্সেস লেভেল হইলে এটা ডাইং এর পরে কিছু ইফেক্ট আনে, নেগেটিভ ইফেক্ট আনে। এই জন্য ডাস্ট গুলা কিছু দেশে ফাইবার আছে বা লোয়ার গ্রেডের যে ফাইবার গুলো প্রচুর ডাস্ট থাকে, ডাস্ট গুলো মানে রিমুভ করার জন্য আলাদা মেকানিজম, যেহেতু এই জন্য আলাদা মেশিন প্রয়োজন হয়। এই জন্য রিটারে আমাদের কন্ডেন্সার নামে একটা মেশিন ব্যবহার করি, যেটা মূল কাজ হলো ডাস্ট রিমুভ করা। আর আমাদের টুজলারে একটা মেশিন থাকে, এটার নাম হলো ধরো ডাস্টেক্স। এই হলো মোটামুটি মেশিন। তারপর এই জায়গায় 7টা হয়ে গেছে, এই জায়গায় 7টা হয়ে গেছে। তাহলে দেখো আমরা নতুন মেশিন পেলাম এই জায়গায়, মেটাল পার্ট সেপারেটর, ফরেন ফাইবার সেপারেটর, আর হলো ডাস্টেক্স, ডাস্ট রিমুভ করার জন্য, যেটা আমাদের কনভেনশনাল ছিল না। নরমালি কনভেনশনাল আছে কিন্তু স্পেসিফিক ভাবে ছিল না। আরেকটা বিষয় হলো যে আমাদের মডার্ন মেশিনগুলো দেখা গেছে যে প্রোডাক্টিভিটি অনেক বেশি, তারপরে বেটার ওপেনিং এন্ড ক্লিনিং হয়, ক্লিনিং ইফিসিয়েন্সি যেটা আমরা বলি, যে শুধুমাত্র ওয়েস্টই হয়, ওই ইম্পিউরিটি যায় সাথে ভালোভাবে জানা, এটাও বেটার হয়। আর যেটা থাকে আমাদের ফায়ার ডিটেকশন সিস্টেম থাকে, কোনো কারণে যে মেশিনগুলোতে ফায়ারিং হওয়ার পসিবিলিটি বেশি, এই মেশিনগুলো নরমালি তে ফায়ার ডিটেকশন সিস্টেম থাকে, মানে এমন সিস্টেম করে রাখা আছে